হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে আসলে আমাদের বাংলাদেশে ফরেক্স ট্রেডিং লিগ্যাল নাকি ইলিগাল। তো এই বিষয়টা আমরা যখনই সার্চ দিই বা আমরা দেখি, তো এই বিষয়ে আসলে সঠিক কোনো তথ্য আসলে আমাদের কাছে কিন্তু নেই। আসলে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স যে ট্রেড করা যায়, যে আমরা যে ইন্টারন্যাশনাল যে ব্রোকার গুলাতে আমরা যে ট্রেড করতেছি, এটা আসলে লিগ্যাল নাকি ইলিগাল। তো আমরা আমরা ইউটিউবে সার্চ দিয়া ফার্স্ট অফ অল দেখবো যে আমি আমার ইউটিউবে যদি সার্চ দেই আমি, তো তো এইখানে আমি ইউটিউবে সার্চ দিছি এবং সার্চ দেওয়ার পরে আমি আবার যদি নতুন করে সার্চ দিই, তো ইউটিউবে সার্চ দিলে তেমন কোনো বাংলাদেশি কিন্তু ভিডিও আমরা পাচ্ছি না। তো বাংলাদেশি কিন্তু কোনো ভিডিওই এখানে দেখেন যে আসে নাই। ফরেক্স লিগাল নাকি ইলিগাল, তবে বিটকয়েন যে ইলিগাল সেটা এখানে আমরা কিছু ভিডিও এবং কিছু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা পেয়ে থাকি। তো আমি এরপরে গুগলে গিয়ে সার্চ দিয়েছি যে ফরেক্স ট্রেডিং লিগাল অর ইলিগাল ইন বাংলাদেশ। তো এখানে ফার্স্ট অফ অল লিগাল, আমরা ফার্স্ট অফ অল দেখি যে ফরেক্স ট্রেডিং ইজ লিগাল ইন বাংলাদেশ, বাট দেয়ার হ্যাভ সাম রেস্ট্রিকশনস. Ordinary user cannot open foreign currencies account directly. They can trade only via broker that have been officially approved by the Bangladesh Bank. অর্থাৎ কি বলতেছে যে ফরেক্স ট্রেডিং অ্যাকচুয়ালি লিগাল, কিন্তু এর কিছু রুলস রেগুলেশন আছে। আমরা ডাইরেক্টলি ফরেক্স ট্রেডিং করতে পারবো না, করতে পারবো হচ্ছে কোনো রেজিস্টার্ড অফিসিয়াল রেজিস্টার, যে বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়াল রেজিস্টার্ড কিছু ব্রোকারের মাধ্যমে আমরা কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারবো। ঠিক আছে, তো এইটা কিন্তু ফার্স্টে এটা বলছে। তো বেস্ট ফরেক্স ট্রেডিং ব্রোকার ইন বাংলাদেশ, তারপরে আমরা বেশ আরো যদি নিচে যাই, তো নিচে গেলে আমরা এইখানে বাংলাদেশ ইজ ফরেক্স ট্রেডিং লিগাল ইন বাংলাদেশ, তো এইটাতে যদি আমরা ক্লিক করি এর ডিটেলস যে বিষয়টা, সেটাতে যদি আমরা দেখি ফরেক্স চিটাগং এর একটা ওয়েবসাইট, ফরেক্স চিটাগং এর। তো ইন্টারভিউ এখানে বলা হচ্ছে যে আসলে ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ। যে এখানে লেখছে যে ফরেন কারেন্সি ক্যান বি purchased or sold only through the dollars or money changer authorized by Bangladesh Bank. So the forex trading by another entry or person is illegal and punishable crime. Regulation state of the only authorized people or broker can transaction FX under the Foreign Exchange Regulation Act 1947. The bank regulates FX and only license dealers and money exchangers and runs as business. এখানে বলছে যে আসলে আমরা ডাইরেক্টলি কোনো ব্যক্তি বা পার্সন কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারবো না কোনো ব্রোকারের মাধ্যমে। যেমন আমরা বিশেষ করে যে ব্রোকার গুলা ইউজ করি, সেই ব্রোকার গুলোর মাধ্যমে আমরা যদি ট্রেড করি তাহলে কিন্তু এটা বৈধ। তো অ্যাকচুয়ালি বলা যায় যে হ্যাঁ, ফরেক্স ট্রেডিং আসলে বাংলাদেশে কিন্তু বৈধ। ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি আপনি কোনো ট্রেড করতে পারবেন না। যে তাহলে আপনারা ফরেক্স ট্রেডিং করছেন কেন? উন্নত বিশ্বের প্রতিটি দেশে, তারপরে যে দেশের নাগরিকগণ ব্যাংকিং উপায়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার সুযোগ পেয়ে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে দের পক্ষে দেশের বাইরে টাকা পাঠানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ডলার অন্য দেশে পাঠাইতে পারবেন না, এরকম কোনো রুলস রেগুলেশন কিন্তু নেই। ফলে ফরেক্স ব্রোকার গুলো বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য ব্যাংকিং সুবিধা দিতে ব্যর্থ। তাই আমরা যারা ট্রেডিং এর সাথে সম্পর্কিত, তারা মূলত বাংলাদেশ ব্যাংকৃত প্রদত্ত নোটিশের প্রতি শ্রদ্ধা রেখে ফরেক্স ট্রেডিং করছি, কারণ আমাদের পক্ষে বিদেশি কোনো ব্যাংকে অ্যাকাউন্টে অর্থ পাঠানো সম্ভব নয়। যে আপনারা কিভাবে ডিপোজিট করছেন? তো বাংলাদেশ খুবই স্বল্প সংখ্যক ফরেক্স ট্রেডার রয়েছে যারা মার্কেট ট্রেড করার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। আমরা সাধারণত ফ্রিল্যান্সিং সেক্টর থেকে উপার্জিত অর্থ দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করছি, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যবহৃত পেমেন্ট প্রসেসরগুলোর মাধ্যমে ফরেক্স মার্কেটে বিনিয়োগের সুবিধা রয়েছে। যেমন আন্তর্জাতিক মাস্টার কার্ড কোম্পানি পেনিওর কৃতক প্রদত্ত মাস্টার কার্ড দিয়ে আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটে বিনিয়োগ করতে পারেন। এই পরীক্ষায় ডিপোজিট কি আইনসঙ্গত? বলছে যে আমরা যে পেনিওর কার্ড দিয়ে যদি ডিপোজিট করি, সেটা কি আইনসঙ্গত কি না? তো একটি আন্তর্জাতিক মাস্টার কার্ড কোম্পানি, আর আপনি অবশ্যই জানেন যে মাস্টার কার্ড ইস্যু হয় ব্যাংক থেকে, সুতরাং এই কার্ড ব্যবহার করে বিনিয়োগ করা অবৈধ হবে কেন?
যদি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য পেনিয়র কার্ড ব্যবহার নিষিদ্ধ করা হয়, তবেই এই প্রক্রিয়ায় বিনিয়োগ অবৈধ হবে বলে বলা যেতে পারে। আর আপনি অবশ্যই জানেন যে পেনিয়র নিষিদ্ধ হলে বাংলাদেশের ফিন্যান্সিয়াল সেক্টর মুখ থুবড়ে পড়বে। তাছাড়া আরো একটি বিষয় আপনার জানা থাকা প্রয়োজন যে তা হলো বাংলাদেশের কোনো ব্যাংক বা পেনিয়র মাস্টার কার্ড ডলার আপলোড করার সুযোগ নেই। যে অনেকেই স্কিল এবং মেটার নামক যে কারেন্সি ব্যবহার করা হয়, সে বিষয়ে আপনি কি বলবেন? তো এখানে বেশ অনেক কিছু বলা হয়েছে যে স্কিল নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে ডিপোজিট এবং উইথড্র করতে পারি এবং সচরাচর এটা কিন্তু একবারে ডাইরেক্টলি ইলিগাল। বাংলাদেশে যে ইলিগাল ফরেক্স ট্রেডিংটা এটা কিন্তু না। তো ফরেক্স ট্রেডিং লিগাল, বাট হচ্ছে যে আপনারা ডাইরেক্টলি করতে পারবেন না, কোনো ব্রোকারের মাধ্যমে করলে সেটা অবশ্যই লিগাল। এবং বাংলাদেশে যে ডিপোজিট সিস্টেম আছে, ডাইরেক্টলি ব্যাংকিং সিস্টেমে ডিপোজিট করার কোনো সিস্টেম নাই, যেহেতু সেহেতু আমরা থার্ড পার্সন যে স্কেল রিটার্নার পেইনার যে মাস্টার কার্ড ভিসা কার্ড গুলো আছে বা স্ক্রিন নেটওয়ার্কের মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি এবং উইথড্র করতে পারি। তো এখন স্ক্রিন নেটওয়ার্ক বিষয়ক আমরা যদি কিছু দেখি, যে অনেকে স্ক্রিন নেটওয়ার্ক নামক কারেন্সি ব্যবহার করে, এই বিষয়ে কি বলবেন? তো এখানে বলা হয়েছে যে দেখুন যে স্ক্রিল এবং লেটার এগুলো হচ্ছে সমগ্র বিশ্বের উন্মুক্ত প্রতিষ্ঠান, দুটি ব্যাংক অফ ইংল্যান্ড থেকে অনুমোদিত। সমগ্র ফ্রিল্যান্সিং সেক্টর দাঁড়িয়ে আছে এই দুটি পেমেন্ট এর উপর। বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন কয়েনগণ উক্ত দুটি উপায়ে অর্থ উত্তোলন করে তাকে ফেব্রুয়ারি 2020 সালে বাংলাদেশের সাথে উভয় প্রতিষ্ঠান বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। অতএব স্কিল এবং লেটার বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বৈধ পদ্ধতি। অতএব গেটওয়ে ব্যবহার আইনি কোনো জটিলতা নেই। তবে উল্লেখ্য যে বাংলাদেশ থেকে এসব প্রতিষ্ঠান ডলার আপলোড করা যায় না বলে স্কিল এবং নেটওয়ার্কের উৎস কখনো বাংলাদেশ নয়। সুতরাং যে অর্থের উৎস বাংলাদেশে নয়, নিশ্চয়ই এমন অর্থ বিনিয়োগ করে ট্রেডিং করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। ফরেক্স মার্কেটে যে ডলার ব্যবহৃত হয় তার উৎস কোথায়? ঠিক আছে। তো এখানে বেশ কিছু অনেকগুলাই একটা বেশ ভালো একটা এখানে টিপস বলতে পারি যে ভালো একটা ইনফরমেশন এখানে দিছে ফরেক্স চিটাগং এই ওয়েবসাইটে থাকে। আপনারা দেখতে পাবেন এটা একটা ওয়েবসাইট। তো এখানে ইন্টারভিউ এরকম বেশ কিছু দিছে আর কি। এবং দেখেন যে ফরেক্স মার্কেট কখন চলতেছে এই বিষয়েও কিন্তু এখানে টাইম ফ্রেম দিছে এবং এদের ওয়েবসাইটটা মোটামুটি এই ইনফরমেশনটা আমার ভালো লাগছে এখান থেকে। তো আমরা বলতে পারি যে আসলে ফরেক্স যে ট্রেডিং এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অবৈধ নয়, বাট এটা হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং যে সেক্টর গুলো ডাইরেক্টলি ব্যাংক ডিপোজিট আমরা করতে পারি না, এইটা হচ্ছে বিষয়। তো বলা যায় যে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং অবশ্যই এটা লিগাল। ঠিক আছে। তো এইখানে আমরা যদি দেখি যে ফরেক্স ট্রেডিং আসলে লিগাল কি ইলিগাল, ঠিক আছে। তো আমাদের পারমিশন আছে, বাট কিছু কন্ডিশন আছে আর কি, যে আমরা কখনোই আমরা ডলার বাইরে এক্সচেঞ্জ করতে পারবো না, বাইরের দেশে আমরা ডলারটা পাঠাতে পারবো না। যার জন্য কিন্তু আমাদের যে ব্যাংকিং যে সিস্টেম গুলো, আমাদের যে ডাইরেক্ট যদি ব্যাংকে ডিপোজিট উইথড্র করা যেত, তাহলে আমাদের ফরেক্স ট্রেডারের জন্য অনেক সুবিধা হতো। এই হচ্ছে বিষয়। তো আজকে আশা করি আমার যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, বাংলাদেশে ফরেক্স লিগাল অর ইলিগাল, তো আপনাদের অবশ্যই কিছুটা ধারণা আসে যে আসলে ফরেক্স ট্রেডিং করাটা লিগাল এবং ইলিগাল, এই বিষয়টা মোটামুটি ধারণা আসে যে বাংলাদেশে লিগাল, বাট ব্যাংক ডিপোজিট এটা করা আসলে ব্যাংক ডিপোজিট উইথড্র এটি দিয়ে একটু প্রবলেম হয়। সো আমাদের স্কিল নেটওয়ার্ক অবশ্যই আপনারা ইউজ করতে পারে। আর হচ্ছে যে মাঝখানে এক্সচেঞ্জ ব্রোকার কিন্তু আমাদের যে মোবাইল ওয়ালেটের যে ডিপোজিট উইথড্র এটি কিন্তু চালু করছে। তো আমাদের বাংলাদেশের দুর্নীতির কারণেই কিন্তু এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তো অদূর ভবিষ্যতে এটি হয়তো আবারও আসতে পারে। যদি আমাদের প্ল্যাটফর্ম গুলো আরো স্ট্রং হয়, আমাদের সিকিউরিটি গুলো অনেক স্ট্রং হয়, তাহলে অবশ্যই হয়তোবা আবারও মোবাইল ওয়ালেট এবং হয়তোবা কিছু 2-4 বছর পর আবারও যখন ট্রেডারের সংখ্যা বাড়বে, তখন অবশ্যই হয়তোবা তারা আরো ভালো ফ্যাসিলিটি নিয়ে আসবে এবং গভর্নমেন্টও সাপোর্টেড হবে আশা করা যায়। এই ছিল বিষয়। যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।